জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। এই কথাটা নিশ্চয়ই আমরা শুনেছি। কথাটা আমরা আমাদের জীবনেও অ্যাপ্লাই করতে পারি। আমরা মধ্যবিত্ত হয়ে জন্মাতে পারি, মধ্যবিত্ত হয়েই যে মরতে হবে তার তো কোনো মানে নেই। আমরা অনেকে ব্লেম করি ফ্যামিলিকে, যে আমার বাবা কি রেখে গেলেন, আমার বাবা কি দিয়েছে, কিছুই তুই পেলাম না। অনেকে বলে, কমপ্লেন করে ফ্যামিলিতে। আলটিমেট আমরা যে সিচুয়েশনে থাকি, যে পরিস্থিতিতেই থাকি না কেন, যদি আমরা মানসিকভাবে দৃঢ় করে নিই, যদি আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করে নিই, আমরা আমাদের জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে পারি, ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড হতে পারি। এটা বাস্তব। আজ থেকে 10 বছর আগে ইনফরমেশন আমাদের কাছে কম ছিল, তাই আমাদের কাছে মনে হতো এগুলো সব গল্প কথা, এগুলো সব মোটিভেশন কথা। আজকের দিনে তার প্র্যাকটিক্যাল আমরা দেখতে পাচ্ছি। আজকালকার দিনে আমাদের কাছে যে সকল ফাইন্যান্সিয়ালি দিগ্গজ পণ্ডিত, তাদের বই আমাদের হাতে আছে, তারা রুলস তৈরি করে দিয়েছে, তারা ফর্মুলা লিখে দিয়েছে। তাই আমাদের জীবনে যদি আমরা অ্যাপ্লাই করি 20-22 বছর বয়স থেকে, কে বলে যে আমাদের বয়স যখন 50-55 হবে আমরা ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড হতে পারবো না? অবশ্যই হতে পারবো। এই যে কথাগুলো বলছি, এটা আমার অভিজ্ঞতার কথা। 26 বছর বয়সে আমার কাছে এই কথাগুলো কোনো জানতামই না, আজকালকার দিনে জানি। আজকে জানি, তাই সেটা আমি অ্যাপ্লাই করে চলেছি। কিভাবে আমরা এই মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বের হতে পারবো সেই বিষয়ে আমরা জানবো। দেখো, প্রথমেই বলেছি যে মাইন্ডসেট হচ্ছে এই সব কিছুর প্রথম ঊর্ধ্বে। তোমার মনে যদি তোমার দৃঢ়তা থাকে যে আমি আমার জীবনে ফাইন্যান্সিয়ালি কখনোই ব্রেক করব না। আমি আমার বাবা মাকে দেখেছি যে তারা কিভাবে ক্রাইসিস নিয়ে জীবন কাটায়। 50-55 বছর বয়স হয়ে গেছে, তাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্টে পয়সা নেই, তারা শুধু সকল জীবন কাটায়। এটা আমরা দেখি কত বড় পেন। তাদের না আছে লাইফের সঠিক সিস্টেম। কোথাও যদি শরীর খারাপে পড়ে যায়, চিন্তা হয় যে হসপিটালে নিয়ে যাব না নার্সিংহোমে নিয়ে যাব। নার্সিংহোমে নিয়ে যাওয়া মানেই 3-4 লাখ টাকা খরচা আছে। এই বিষয়গুলো আমরা কিন্তু সকলেই ফেস করছি। কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবো সেটা আজকে আমরা জানবো। প্রথমে তোমাদেরকে যেটা বলবো, তোমরা অযথা সময়টা, যেখানে তোমরা রিলস দেখে বা ফেসবুকে কিছু সিনেমা দেখে, ভিডিও দেখে, যেগুলো অযথা কাজ, যেগুলো এন্টারটেনের নামে আমাদের মগজকে ধুলাই করে ফেলছি, এগুলো থেকে দূরে থাকো। যদি তোমার গোল থাকে যে 50 বছর বয়সে আমি 1.5-2 কোটি টাকার মালিক হতে চাই, তো তোমাকে এখন থেকেই স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। কথাতেই আছে যে বড় লোকের সাথে উঠা বসা করলে তোমার মাইন্ডসেটও বড় লোক হবে এবং কোথাও না কোথাও তুমি সেই জায়গাতেই পৌঁছাবে। অ্যাকচুয়াল আমাদের যে সারাউন্ডিং আছে না, আশেপাশে বন্ধু সার্কেল বা আমাদের যে আত্মীয় স্বজন, তাদের দেখবে মেন্টালিটি নাই যে কীভাবে মানিকে ম্যানেজ। আজ থেকে তুমি যেটা করো, তুমি দেখো যে ফাইন্যান্সিয়ালি কোথায় গল্প হচ্ছে, ফাইন্যান্সিয়াল নিয়ে কোথায় ভিডিও বানাচ্ছে, এমন কোথায় কোন পডকাস্ট তুমি দেখতে পাচ্ছ, বাংলা হোক বা হিন্দিতে হোক, যেখানে অর্থের কথা বলছে। দিগ্গজ পণ্ডিত এখন সব জায়গাতেই আছে। ইন্ডিয়াতেও বড় বড় ধনীপতি, করোড়পতি আছে। তারাও কি কি কথা বলছে জানো? বা বইয়ের মাধ্যমে দেখো কি কি বই আছে আমাদের কাছে, যেটা আমরা বাংলা হোক বা ইংলিশ ভার্সন বই কিনে আমরা পড়ে জানতে পারবো নিজের জীবনকে পরিবর্তন করার জন্য কি কি স্টেপ নেওয়া যায়। একটা 200 টাকার বই তোমাকে পরিবর্তন করতে পারে তোমার ফাইন্যান্সিয়াল গোলকে। আমি 2019 সালে 3টে বই পড়েছিলাম, রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আর 3 নম্বর ছিল দ্য ম্যান ইন দ্য ব্যাবিলন। এই যে 3টে বই তোমরা কি আদৌ পড়েছো? বলো তো বুকে হাত রেখে। অনেকে তোমরা তো জানোই না এই বইগুলো কি, একবার পড়ে নিও। এই বইগুলো ছাড়াও ইউটিউবে তো হাজারো ভিডিও আছে যেখানে শেখাচ্ছে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ইনকামকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমরা গোল সেট করব যেখানে আমরা আর্নিং করব। আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করেছি গত 3 বছর, সেটা তোমার কাছে শেয়ার করছি। এখান থেকেও তোমরা আইডিয়া পেতে পারো। প্রথম যেটা আমাদের করতে হবে, তোমরা 20 থেকে 25 বছর বয়সে যে কোনো একটা কর্মের সাথে যুক্ত হও। দেখো, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো 30 বছর বয়স অবধি বা 35 বছর বয়স অবধি, তুমি যদি নিজেকে বলো যে আমি একজন স্টুডেন্ট, সেখানে তো কোনো গল্পই থাকছে না। তুমি বাবার হোটেলে খাচ্ছ আর কিছুই মানে থাকবে না। তো অ্যাটলিস্ট 20 থেকে 25 বছর বয়সে তোমার যেটা কাজ হবে, কোনো একটা কর্মের সাথে যুক্ত হও। নিজের ব্যবসা করতে পারলে ভালো কথা, কোথাও যদি চাকরি পাও, প্রাইভেট বা গভর্নমেন্ট, যে কোনো জব, যুক্ত হও। কারণ যতক্ষণ না নিজের আর্নিং করছো, এই ভিডিওটা কোনো দামই নেই। এবার ধরে নিলাম যে তোমার আর্নিং 25 বছর বয়সে 25,000 টাকা। ওকে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে ধরছি। 25,000 টাকা তোমার যদি আর্নিং হয়, কিভাবে আমরা মানি ম্যানেজমেন্ট করবো সেটা জানো। তাহলে ফাইন্যান্সিয়াল গোলের প্রথম যেটা তোমার কাজ হবে, তুমি যে প্রতিষ্ঠানে আছো এখানে তোমার হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স কভার আছে কিনা সেটা দেখে নাও। অনেকে তোমরা বলবে যে এটা আবার কি জিনিস, একটু খুলে বলি। ধরো তুমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছো। এবার এই জব করতে করতে কে জানে, হতে পারে যে তোমার আনসার্টেন কোনো ডেথ হয়ে গেল,
সাপোজ এই আনসার্টেন ডেথের জন্য তোমার যদি কোথাও ইন্স্যুরেন্স কভার থাকে তো তোমার ফ্যামিলি একটা সার্টেন অ্যামাউন্ট পাবে, 50 লাখ থেকে 1 কোটি টাকা পেতে পারে। ওকে, এটাকে বলছি আমরা টার্ম ইন্স্যুরেন্স। এবার তুমি বলবে যে এটা কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। ধরো তোমার মৃত্যুর পর আর হয়তো আর্নিং করার কেউ মেম্বার নেই, তাদের কি হবে? এমনও তো আমরা গল্প দেখি, এমনও তো অনেক ফ্যামিলিকে দেখি যে একজন আর্নিং মেম্বার ছিল, সামহাউ তার মৃত্যু ঘটেছে, তার কি হবে? তাহলে টার্ম ইন্স্যুরেন্স থাকলে এটা আমরা কভার করলাম। এর সাথে আছে কি না হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স যে কনসেপ্টটা আসছে যে তোমার ধরো কিছু শরীর খারাপ হলো, তোমার ধরো কিছু রোগ হলো, এখানে কিভাবে সেটা কভার পাবে, কোম্পানি দেবে কিনা সেটা তোমাকে জানতে হবে। কারণ তোমার যদি শরীর খারাপের জন্য কোম্পানি যদি বলে যে আমরা কিছু করবো না, তোমার ধরো 10 লাখ টাকা খরচা হয়ে গেল সাপোজ, কারণ হচ্ছে কালকে তো আমরা জানি না কাল কি ঘটবে, তাই না? তো এটাকেও তোমাকে কভার করতে হবে। তাহলে 25 বছর বয়সে তোমাকে এই দুটো জিনিসকে অ্যাসুরেন্স দিতে হবে যে হ্যাঁ এই দুটো আমার চালু থাকুক। ওকে, এই দুটো তোমার যখন হয়ে যাবে, যদি দেখা গেল যে তোমার প্রতিষ্ঠান এটাকে কভার করছে, দ্যাটস গুড। যদি দেখো যে এই তোমার প্রতিষ্ঠান হয়তো হেলথ ইন্স্যুরেন্স কভার করে, টার্ম ইন্স্যুরেন্স কভার করছে না, তো সেই ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্সের জন্য ভালো কি কোম্পানি আছে, কোনটা হবে সেটা তোমরা আজকালকার দিনে ইউটিউবে সার্চ করে নিতে পারো, ইনফরমেশন পেয়ে যাবে। এরপরে আসছি, তোমার একটা এমার্জেন্সি ফান্ড করার একটা প্ল্যান করতে হবে। 25 বছর বয়সে তুমি যখন প্রফেশনে জয়েন করছো, যে কোনো প্রফেশন, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, 1.5 থেকে 2 লাখ টাকা তোমার জন্য অল টাইম লিকুইড মানি হিসাবে ব্যাংকে থাকে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমার ফ্যামিলির ধরো কোনো কিছু ঘটে গেল সাপোজ, এই যে ইমার্জেন্সি ফান্ড অনেকের না থাকার জন্য ওর কাছে হাত পাততে হয়। আমরা সেটা অনেকে ভুক্তভোগী, অনেকে হয়তো আত্মীয় স্বজনকে ফোন করে বলতে হয় যে টাকা দিন না, দিয়ে দেবো, এই দিন না, সেটা খুব খারাপও লাগে, খুব ব্যাড এক্সপিরিয়েন্স অনেকের হয়তো হয়েছে। তাই তোমাদের যেটা কাজ হবে, ইনিশিয়াল স্টেজে একটি টাকা করে ফেলো, যেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এই টাকা তুমি কখনোই কিন্তু ভাঙতে পারবে না। তাহলে এই দুটো জিনিস যেন তোমার কাছে সবসময় সিকিউর থাকে, এমার্জেন্সি ফান্ড, টার্ম ইন্স্যুরেন্স আর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এই যে জিনিসগুলো বললাম এগুলো কভার হয়ে যাওয়ার পর তারপরে দেখো যে তোমার আর্নিংটা গ্রস অ্যামাউন্টটা কত আসছে। যদি 25 থেকে 30 হাজার টাকা হয়, তার 40 to 50% তোমার ধরো তো ফ্যামিলিতে লাগবে, বাড়ি চালানোর জন্য লাগবে। ওকে, তোমার বাড়িতে ধরো বাবার ওষুধ বা তোমার সংসার চালানোর জন্য খরচা আছে অনেকের, তাহলে 12 থেকে 14 হাজার টাকা তোমার খরচা যাচ্ছে এখানে, যাক না। তারপরে যে বাকি টাকাটা থাকছে, এই টাকাটার মধ্যে তুমি চেষ্টা করো যে 30 to 40% সেভিং করা, আলাদা করে সরিয়ে রাখা। বাকি টাকাটা তোমার হ্যাপগুলো থাকুক। তুমি ধরো বছরে 2টো প্ল্যান করেছো, বেড়াতে যাবো, সান্দাকফু যাবো, সিকিম যাবে, তুমি ধরো সিমলা যেতে চাইছো, যাও না, কোথায় বারণ করা আছে। তুমি ধরো কাশ্মীর যেতে চাও, যাও। বছরে 1টা বা 2টো প্ল্যান করো যেখানে তোমার ট্রাভেলে যাবে বা ফান পারপাসে তুমি ইউজ করবে। বা এমনও হতে পারে অনেকের প্ল্যান থাকে অনেকদিন ধরে যে iPhone 13 কিনবো, iPhone 14 কিনবো, 16 কিনবো, এইসব অনেকের প্ল্যান থাকে। এটা তো থাকবেই, আলটিমেট যখন আমরা ইনকাম করি না আমাদের তো হ্যাপ গোল থাকবেই। তাহলে যখন তোমার হ্যাপ গোলের মধ্যে এগুলো আসছে, তাহলে প্ল্যান করে নাও যে আমার 3 থেকে 4 হাজার টাকা মাসে আলাদা করে থাকলো, যে টাকাটা আমরা হ্যাপ গোলের মধ্যে, আর বাকি টাকাটা সেভিং মধ্যে ফেলে দিলাম। এই যে সেভিং বললাম, এটা কিন্তু তোমার ব্যাংকে ফেলে রাখলেও হবে না। এখানে তোমার যেটা করতে হবে, বর্তমানে যেটা আমাদের কাছে অনেকে জানো বা অনেকে জানা নেই, আমরা যেটা করতে পারি মিউচুয়াল ফান্ডে দিতে পারি বা ট্রেডিং করতে পারি। অনেকে আবার বলবে যে এগুলো আবার কি জিনিস, আমরা তো জানি না। গুগলে সার্চ করে নাও, ইউটিউবে সার্চ করে নাও, অসংখ্য ভিডিও আছে তো যেখানে তোমাকে শিখিয়ে দেবে। মিউচুয়াল ফান্ড বা যদি তোমার স্টকের জন্য তুমি যদি ইনভেস্ট করো, আমরা যদি একটা মোটামোটা একটা যদি প্ল্যান দেখি, তুমি যদি 5,000 টাকা প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে দাও, এটা তোমার যদি 20 বছর অবধি তুমি যদি জমা করো এসআইপি হিসাবে, তাহলে একটা সময়ের পর অলমোস্ট এটা 1 কারোর হয়ে যাবে। ওকে, 20 বছর বা 25 বছর যখন তুমি পৌঁছাচ্ছে, তাহলে ভেবে দেখো তোমার কাছে এই বয়সে 25 যখন তোমার বয়স, তোমার কাছে 5,000 টাকা আলাদা করে সেভিং করা বা এসআইপি দেওয়াটা খুব একটা কষ্টকর মূল্যে মনে হবে না। এবার যত তুমি সময় দেবে, ধরো চাকরি করো বা ব্যবসায় করো, তুমি তো আর থেমে থাকছো না, তোমার তো গ্রোথ হচ্ছে। যখন তোমার গ্রোথ হচ্ছে, ওখান থেকে তুমি চেষ্টা করবে যে তোমার সেভিং অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়লে, প্রতি বছর 1,000 বা 2,000 টাকা করে বাড়লে, এইভাবেই আমাদেরকে সেভিংয়ের মধ্যে আরও বাড়িয়ে নিতে হবে। ধরো 5,000 প্রথমে দিচ্ছিলে, তারপর না হয় পরের 1-2 বছর পর তুমি 6,000 বা 7,000 করে দিলে। যত অ্যামাউন্ট তুমি মিউচুয়াল ফান্ড বলো বা স্টকে দিতে পারবে, একটা সময়ের পর একটা বড় অ্যামাউন্ট তোমার কাছে আসবে। দেখো এখানে একটা কথা বলি, এই যে কথাগুলো বললাম এটা অবশ্যই তোমাকে নিজস্ব স্টাডি করতে হবে, তোমাকে নিজে জানতে হবে, পড়াশোনা করতে হবে এই বিষয়ে। তো আমি বললাম বলে তুমি একটা লাগিয়ে দিলে সেটা সম্ভব নয়। আবার এটাও ঠিক যে তুমি 1-2 বছরেই যে ডবল হয়ে যাবে সেটাও নয়, এটা সময়ের ব্যাপার। যত সময় দেবে ততই তুমি এখান থেকে গ্রো করতে পারবে। তাহলে দেখো যে তোমার বয়স যখন
50 পৌঁছে যাবে, যেটা এখন দেখতে পাচ্ছি যে আমাদের বাবা মায়ের বয়স। ওকে, তো 50 বছর বয়সে তোমাকে যদি ভাবতে হয় যে এখনও আমি কি করব, আমার অ্যাকাউন্টে যদি 5 লাখ টাকা পড়ে আছে, সেটা কি ভালো লাগবে? কখনোই তোমাকে ভালো লাগবে না। কিন্তু তুমি যদি এখন থেকে প্ল্যান করো আস্তে আস্তে, তাহলে এই যে বলছি না মিডিল ক্লাস ট্র্যাপ, এটাকে আমরা ব্রেক করতে পারবো। তোমার যখন বয়স 50 পৌঁছাবে, তখন তোমার ওয়েলথ ভ্যালুটা 1 কোটি, 1.5 কোটি, ইভেন 2 কোটিও হতে পারে। তোমার ইনকাম যত বাড়বে, তুমি সাইড বাই সাইড প্ল্যান করতে পারো কোনো একটা দোকান কেনা, সেটাকে ভাড়া দেওয়ার, বা কোনো একটা জায়গা কিনে নেওয়া যার মূল্য হয়তো তোমার 4 লাখ টাকা বা 5 লাখ টাকা হলো। তুমি কিনলে 5 বছর পর বা 6 বছর পর দেখতে পাবে যে ওই জায়গার মূল্য প্রায় ডবল হয়ে গেছে। তাহলে এরকমভাবে প্ল্যান করো। যত বেশি আমরা আমাদের মানিকে ক্যালকুলেট করতে পারবো, আমরা একটা সময়ের পর ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড হতে পারবো। তার মানে আমরা এটাও বলছি না যে কিপটে কঞ্জুসি করে থাকো। ওকে, প্ল্যানটাই তোমার কিন্তু আলটিমেট সাকসেস দেবে। যদি প্ল্যান না থাকে, যদি তোমার মধ্যে মাইন্ডসেট তৈরি করতে না পারো, কোনোদিনই তুমি কিন্তু এই ট্র্যাপ থেকে বের হতে পারবে না। এটাই কিন্তু রিয়েলিটি। আর আমরা যেটা করি অনেক সময়, ধনী হবার নাম করে বা ধনী দেখানোর নামে লোককে একটুখানি দেখাতে চাই, সমাজকে দেখাতে চাই। ধরো তোমার চাকরিতে তোমার আর্নিং আছে 25,000 টাকা, আর তুমি এমন কিছু করে ফেলেছো যা তোমার খরচাটাই বেশি। তুমি কি করেছো, বাইক নিয়ে ফেলেছো ইএমআই, তোমার ধরো ফোন নিয়ে ফেলেছো ইএমআই, ইভেন ধরো তোমার বাড়ি করছো, সেটাও তুমি একটা লোন নিয়েছো। এগুলো যদি আমরা যত বেশি রিডিউস করতে পারবো, কমাতে পারবো, তত ভালো কিন্তু আমরা সাউন্ডেড হতে পারবো ফাইন্যান্সিয়াল ব্যাপারে। এটা যদি আমরা না করতে পারি, চারিদিকে তো আমরা ফান্ড দেখতেই পাচ্ছি, দেখবে তোমাকে ফোন করবে, স্যার আপনার নামে না 5 লাখ টাকা লোন আছে, নেবেন কি? এক্ষুনি হ্যাঁ বলুন, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। নিশ্চয়ই তোমরা এরকম ফোন পাও। এরকম ট্র্যাপ তো চারিদিকে ঘুরছে। তোমাকে যখন তুমি যদি এই ট্র্যাপের মধ্যে ফেসে যাও, 18%, 20%-এর ইন্টারেস্টে যদি তুমি ফেসে যাও, তোমার আর্নিংয়ের সমস্ত টাকাটা ওই সমস্ত কোম্পানি নিয়ে চলে যাবে, আর তোমার এজও চলে যাবে। পরবর্তীকালে তোমার আস্তে আস্তে সংসারের দায়ভার বেড়ে চলবে, তুমি কখনোই তোমার সিটডারা উঁচু করে দাঁড়াতে পারবে না, আর এই ট্র্যাপের মধ্যেই ঘুরবে। দেখো, আমি আমার আর্নিংয়ের বিষয়টাকে আমি প্রতিটা দিন ম্যানেজ করি। যেমন আমি একটি অ্যাপ ইউজ করি বর্তমানে, একবার দেখে বলছি, মানি ম্যানেজ। দেখো আমার ফোনেতে দেখা যাচ্ছে, এই দেখো এই অ্যাপটা। তো তোমরা দেখো তোমাদের কাছে যদি কোনো অ্যাপ তোমাদেরকে অ্যাক্সেস থাকে, যেখানে তোমার ইনকাম কত হচ্ছে, এক্সপেন্স কত হচ্ছে, তোমার পার ডে কোথায় খরচা হলো। ধরো তুমি আজকে পেট্রোল ভরলে আজকে 500 টাকা, তো তুমি সেটাকে লিখে রাখো যে আজকে আমার খরচা হলো 500 টাকা। অনেকে তোমরা তো ক্যালকুলেটই করো না যে আজকের এক্সপেন্সটা কত, সারা মাসে এক্সপেন্সটা কত। যদি তুমি ক্যালকুলেট করতে পারো, দেখবে যে অনেকটি টাকা আমরা এদিক ওদিক করে হেলায় খরচা করে ফেলি। আমরা ধরো ইচ্ছে কিন্তু চলো একবার রেস্টুরেন্টে ঘুরে আসি, চলো একবারে দিয়ে খেয়ে আসি, চলো একবারে ঘুরে আসি, এইরকম করতে করতে আমরা প্রতি মাসে 2 থেকে 3,000 টাকা এক্সট্রা খরচা করে ফেলি। ইভেন অনেকে আবার শপিংয়ের আবার নেশা থাকে যে প্রতি মাসে কিছু না কিছু কিনতে হবে। তাহলে এরকম যদি আমাদের নেশা থাকে, আমরা কখনোই কিন্তু একটা সময়ের পর আমরা ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড হতে পারবো না। আমি যা কিছু কথা বললাম, আমি কিন্তু সব কিছু আমার জীবনে অ্যাপ্লাই করেছি। আমি প্রতি মাসে 15,000 মতন আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট থাকে, আমি কিছু স্টকের ইনভেস্ট করে রেখেছি, আমার এমার্জেন্সি ফান্ডও আমি করে ফেলেছি। তার সাথে সাথে যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্সেরও কভার আমার নেওয়া আছে। তো এরকমভাবে যদি আমরা চলতে পারি, দেখো আমরা রাতারাতি তো আমির হতে পারবো না, রাতারাতি তো আমরা আমাদের লাইফে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা ছোট ছোট স্টেপেতেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। এবং এই স্টেপগুলোই কিন্তু আমার গল্প নয়, আমার কথা নয়, এটা কিন্তু এক্সপার্টরা বলছে, যারা ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড হয়েছে তাদের কথা। তাহলে আমরা এই পথে চলে দেখি না, না হয় 5 বছর পর না হয় আমরা নিজেদেরকে কোশ্চেন করব যে আমরা সঠিক জায়গায় আছি কি না। আমার প্রতিটা ভিডিওর মতন এই ভিডিওতেও একটি কথা বলবো, ইনফরমেশন যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে, এই ইনফরমেশনের কোনো দাম নাই। যখন তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করবে, যখন তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পারবে, তখনই এই ভিডিওর মূল্যায়ন হতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।